নমস্কার বন্ধুরা, আর ট্রাভেলার্স ডায়েরি উইথ সৌরভে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে গোটা মায়াপুরটা ভ্রমণ করেছিলাম, সেটা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি নবদ্বীপ ফেরিঘাট থেকে, যেখান থেকে নদী অতিক্রম করে আমরা পৌঁছে যাব মায়াপুর। এই নবদ্বীপ ফেরিঘাটে দু রকমের টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে লঞ্চে যাওয়ার জন্য যার মূল্য হচ্ছে 10 টাকা করে, আর একটা হচ্ছে নৌকায় করে যাওয়ার জন্য যার মূল্য হচ্ছে 5 টাকা করে। তো আমরা নৌকায় করে এই নদী অতিক্রম করে মায়াপুর পৌঁছেছিলাম। তো নবদ্বীপ ফেরিঘাট থেকে কেন এই ভিডিওটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে যে আমরা প্রথমে হাওড়া থেকে নবদ্বীপ ধাম ভ্রমণ করেছিলাম, আর তারপর আমরা মায়াপুর গিয়েছিলাম। তো যদি আমাদের হাওড়া থেকে নবদ্বীপ ধাম ভ্রমণের সেই ভিডিও আপনারা দেখে না থাকেন, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। কেমন লাগছে যেতে? ভালো লাগছে তো? দেখ আমরা নৌকায় করে যাচ্ছি কিন্তু। নদীর ওপারে মায়াপুরের দিকে যে নৌকার ঘাট আছে, সেখানে কোনো পার্মানেন্ট জেটির ব্যবস্থা নেই। এরকম বাঁশের সাঁকো দিয়ে জেটির মতো বানানো আছে, যেখান থেকে মানুষজন যাওয়া আসা করে। তো আপনারা এখান থেকে গেলে একটু সাবধানে কিন্তু যাতায়াত করবেন। নবদ্বীপ ধাম ঘুরে যখন আমরা মায়াপুরে এসে পৌঁছাই, তখন অনেক বেলা গড়িয়ে গেছে। তাই জন্য হোটেলের রুমে আমরা চেক ইন করেই বেরিয়ে পড়ি গদা ভবনে খাবারের কুপন রাত্রির জন্য সংগ্রহ করার জন্য, কারণ আমরা গদা ভবনেই স্টে করছিলাম। তো গদা ভবনের কুপনের মূল্য রাত্রে খাবারের জন্য ছিল 50 টাকা মূল্যের, 100 টাকা মূল্যের। তবে 50 টাকা মূল্য আর 100 টাকা মূল্যের মধ্যে দু একটা এই সবজি আর দু একটা পাঁপড় মিষ্টি ছাড়া খুব একটা বিশেষ কিছু পার্থক্য না থাকায় আমরা ওই 50 টাকার কুপনটাই সংগ্রহ করে নিই। তারপর আমরা দুপুরের খাবারের জন্য জায়গা খুঁজতে থাকি। তার কারণ হচ্ছে অত বেলায় আর কোনো জায়গাতেই দুপুরের খাবারের কোনো ব্যবস্থা ছিল না। তারপরে আমরা জানতে পারি যে সুলভ প্রসাদ কাউন্টারে নাকি অনেক বেলা অবধি খাবার বিতরণ করা হয়। 1 নম্বর গেট থেকে ঢুকে বেশ খানিকটা এগিয়ে আসলে শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধির কাছেই আছে সুলভ প্রসাদ কুপন কাউন্টার। সেখান থেকে আমরা কুপন সংগ্রহ করে নিই, এবং এখানেও কুপনের মূল্য হচ্ছে 50 টাকা। তারপর এখান থেকে কুপন নিয়ে আমরা সুলভ প্রসাদ কাউন্টারে চলে যাই, গিয়ে সেখানে আমরা দুপুরের খাবার গ্রহণ করি। এই সুলভ প্রসাদ কাউন্টারে কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো। তো যাই হোক, আমরা এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর বেরিয়ে পড়ি এর আশপাশের এলাকাটা একটু ঘুরে দেখার জন্য। তো মায়াপুরের মন্দির চত্বরের মধ্যেই কিন্তু একটা বড় মার্কেট কমপ্লেক্স আছে, যেখানে প্রচুর দোকান আছে। সেই দোকান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনাকাটা করতে পারেন, বা পুজোর সামগ্রীও এখানে অনেক কিছু বিক্রি বাটা হয়, সেগুলো আপনারা দেখতে পারেন। তারপর আমরা এর আশপাশের এলাকাটা একটুখানি ভালো করে ঘুরে দেখি, আর তারপর সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখে আমরা গদা ভবনে আমাদের রাত্রে খাবার খেয়ে সেদিনকার মতো রাত্রে ঘুমাতে চলে যাই। সেদিনকে রাত্রে আমাদেরকে গদা ভবনে যে খাবার দিয়েছিল তাতে ছিল ভাত, ডাল, একটা তরকারি, রুটি, আর একটা ঘুগনি জাতীয় একটা ডালের তরকারি, আর একটা রসগোল্লা। তো খাবারের স্বাদ মোটামুটি ঠিকঠাকই ছিল। এই হচ্ছে পেছনে গদা ভবন দেখতে পাচ্ছেন, গদা ভবনের মেন এন্ট্রান্স গেট, আর পেছনটা হচ্ছে গদা ভবন। আর ইসকন মন্দিরের 4 নম্বর গেট থেকে ঢুকলে হচ্ছে গদা ভবনটা কাছে পড়ে। এখানে তো অনেকগুলো গেট আছে, তো ইসকন মন্দিরের 4 নম্বর গেটের সামনে থেকে পড়লে এই হচ্ছে গদা ভবন। আর আমার এই পেছনেই হচ্ছে বড় চন্দ্রোদয় মন্দির। তা এই গদা ভবনের একবার ভেতরটা আপনাদেরকে দেখাই, চলুন। তো আমাদের রুম নম্বর হচ্ছে 203, আর এই হচ্ছে আমাদের রুম। এখানে দেখুন, এটা একটা সুন্দর বেশ জাল সিস্টেম দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের রুমটা। তো রুমের এখানে আপনার দুটো বেড আছে, আর এই বেডগুলো এই নিচ থেকে একটা বেড আছে, সেই বেডটাকে এই যে টেনে এখান থেকে বের করা যাবে, একটা বেড আছে। তো দুটো বেড, আর এটাকে 4টে করে দেওয়া যাবে, দুটো বেডকে 4টে করে দেওয়া যাবে। এখানে খুব সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি আছে, ছবি। আর একটা বিশেষ জিনিস যে সেখানে দুটো গীতা আছে, বাংলা ভাষায় এবং হিন্দি ভাষায়, দুটো ভাষাতেই রয়েছে। আর জলের ব্যবস্থা রয়েছে।
এখানে আয়না আছে, আর এখানে আপনার বাথরুম আছে। বাথরুমে ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার, গিজার সবই আছে। আর এখানে একটা বেসিন আছে। তো মোটের ওপর এটা ভালোই, তবে এটার রুম ভাড়া আমার পড়েছে 900 টাকা করে প্রত্যেক দিন। আর এই রুমগুলো কিন্তু অনলাইনে বুকিং করতে হয়, আর এখানে এসেও বুকিং করা যায়, তবে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা পাওয়া যায় না। তবে সেই জন্য যারা চেষ্টা করবেন অনলাইনে বুকিং করে আসা, অগ্রিম বুকিং না করলে এখানে এসে স্পট বুকিং করলে কিন্তু একটু সমস্যা হতে পারে। Hare Hare Rama Krishna Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Hare Jai Gaura Govinda Jai Gaura Govinda Gaura Govinda Jai Gaura Jai Krishna Krishna Jai Gaura Govinda Jai Krishna তো এই হচ্ছে মায়াপুর ইসকনের মন্দিরের মূল এন্ট্রান্স গেট বা 1 নম্বর গেট। আর এই সামনে থেকেই এই রাস্তা চলে আসছে। এই রাস্তা দিয়েই হচ্ছে আপনার কৃষ্ণনগর যাওয়ার বাস যায়। এইরকম সামনে বাসও দাঁড়িয়ে রয়েছে। আর এই সামনে এখানে হোটেল আছে থাকা, এগুলো পুরো হোটেল আছে। এবার চলুন মন্দিরের ভেতরে একবার গিয়ে আপনাদেরকে দেখাবো। মন্দির থেকে ঢুকে গেলাম 1 নম্বর গেট দিয়ে। এই 1 নম্বর গেট দিয়ে ঢুকেই আপনি এইদিকে বাঁ দিকে হচ্ছে আপনার অখণ্ড নাম সংকীর্তন ভবন, যেখানে সারাক্ষণ 24 ঘন্টায় হরিনাম হতে থাকে। এই দেখুন এখনো এখানে হরিনাম হচ্ছে। আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে, এখানে ঢুকেই ডান দিকে আপনি পাবেন যে এখান থেকে আপনি খাবারের কুপন কালেক্ট করতে পারেন। কেউ যদি এসে ভাবেন যে আপনি ভোগ প্রসাদ গ্রহণ করবেন, তাহলে আপনি এখান থেকে এসেও ভোগ প্রসাদ গ্রহণের কুপন নিতে পারেন। তার জন্য আপনাকে কোনো ভবনে থাকতে হবে না। এখানে যেমন মূলত প্রসাদ পাওয়া যাচ্ছে আপনার গীতা ভবন, আর হচ্ছে নামহট্ট ভবন, আর একটা সুলভ প্রসাদও পাওয়া যাচ্ছে। তো আমি আজকে কিন্তু এখানে, কালকে যেমন আমি এসেছিলাম, কালকে এসে আমি গদা ভবনে যেহেতু ছিলাম, গদা ভবন থেকে গদা ভবনে খাওয়ার কুপন আমি সংগ্রহ করেছিলাম। আর আজকে আবার একটুখানি আমি এখানে নামহট্ট ভবন থেকে কুপন সংগ্রহ করলাম যে নামহট্ট ভবনের কুপন কিরকম, খাবার কিরকম হয়, সেই খাবারটা দেখার জন্য নামহট্ট ভবনের কুপন আমি নিয়েছি। এখানে একটা জিনিস দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে চারিদিকটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানকার যারা স্টাফরা আছে তারা খুব সুন্দরভাবে মেনটেন করে রাখছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। ফলে এখানে যারা দর্শনার্থীরা আসবেন বা আসছেন, তারাও কিন্তু এই জায়গাটিকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে আপনি এখানে নোংরা আবর্জনা ছড়ালে কিন্তু এখানকার যারা সিকিউরিটি পার্সন আছেন তারা কিন্তু আপনাকে ধরবে এবং আপনাকে ফাইনও করতে পারে বা আপনাকে বকাঝকা তো দিতেই পারে। তো সেই ব্যাপারে একটুখানি খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যত্রতত্র যেখানে সেখানে কেউ থুতু ফেলে দেবেন না বা কোনো খাবারের র্যাপার প্লাস্টিক এগুলো ফেলবেন না, কেননা এই জায়গাটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা। আর তার সাথে সাথে হচ্ছে যে ছোটো বাচ্চাদের যদি আপনি সাথে করে নিয়ে আসেন, তাহলে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় টয়লেটের ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনি ছোটো বাচ্চাদেরকে যদি সাথে করে নিয়ে আসেন তাহলে যেখানে সেখানে কিন্তু বাচ্চাদেরকে টয়লেটে বসিয়ে দেবেন না। আর সেটা করলে কিন্তু এখানে একটু সমস্যাই হতে পারে। তার কারণ হচ্ছে জায়গাটা খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা, আর টয়লেটের ব্যবস্থা নেই এরকমটা নয়, এখানে প্রচুর টয়লেট আছে। সেই জন্য বাচ্চাদেরকে যদি ছোট বাচ্চাদের নিয়ে আসেন তাহলে যেখানে সেখানে যত্রতত্র টয়লেট করাবেন না আর ময়লা ফেলবেন না। পিছনেই এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরটা দর্শন করা যায়, কিন্তু এই মন্দিরটা যদি দর্শন করতে হয় তাহলে আপনাকে কিন্তু আপনার মোবাইল ফোন, ক্যামেরা, জুতো, যাবতীয় সামগ্রী কিন্তু আপনাকে জমা রাখতে হবে। এর সামনেই হচ্ছে জমা রাখার কাউন্টার আছে, কিন্তু সেগুলো সব জমা রেখে তারপর আপনাকে এখানে প্রবেশ করতে হবে। জুতো রাখতে কোনো পয়সা লাগে না, কিন্তু মোবাইল রাখতে গেলে 5 টাকা করে জমা রাখতে হয়। এখানে প্রবেশের জন্য কোনো আপনার প্রবেশ মূল্য নেই, মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন। মন্দিরের ভেতরে ঢুকে যেহেতু ক্যামেরা থাকে না সেই জন্য দেখাতে পারছি না,
কিন্তু আপনাদেরকে মুখে বর্ণনা করে দিই যে ভেতরটা কি থাকে। এখানে রয়েছে হচ্ছে প্রথমে ঢুকেই শিলা প্রভুপাদের একটা মূর্তি আছে, আর তার চারিদিকে গোল করে ঘিরে আপনার কৃষ্ণের জীবন বৃত্তান্ত বিভিন্ন নিদর্শন এখানে ফুটিয়ে তোলা আছে। আর তার সাথে এর ওপরে একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে দেখানো হয়েছে যে প্রভুপাদজি কিভাবে এই ধর্মের বা এই যে বৈষ্ণব ধর্মের যে বাণী বা প্রচার সেটা কিভাবে তিনি করেছেন, ভারতের বাইরেও তার প্রভাব বিস্তার করেছেন, সেটারই একটা বর্ণনা সেখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই মিউজিয়ামের মাধ্যমে। আর এর ওপরের যে গম্বুজাকার যে তোরণটা দেখতে পাচ্ছেন, এই তোরণের বাইরে থেকে এরকম দেখতে পাচ্ছেন গম্বুজটা, আর এর ভেতর থেকে দেখলে কিন্তু ওই গম্বুজের ওপরে কিন্তু প্রচণ্ড সুন্দর ছবি আঁকা আছে, ডিজাইন করা আছে, আর যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। যত আপনি নিচ থেকে উপরের দিকে উঠবেন তত দেখবেন আরও ছবিগুলো আরও পরিষ্কার এবং স্পষ্ট হবে এবং দেখতে আরও সুন্দর লাগবে। এখানে মিউজিয়ামে যখন ঢুকতে যাবেন, সেই মিউজিয়ামে ঢোকার কিন্তু একটা এন্ট্রি ফিজ আছে। মন্দিরটা দর্শনের জন্য কোনো এন্ট্রি ফিজ নেই, কিন্তু মিউজিয়ামটা দর্শনের জন্য ওখানে এন্ট্রি ফিজ আছে, সেটা যে 15 টাকা করে এন্ট্রি ফিজ। আর সেই এন্ট্রি ফিজ দিয়ে আপনি মিউজিয়ামটা দর্শন করতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সকাল সকালই এখানে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, তো খিচুড়ি ভোগ দিয়ে এখন ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছি আজকে। দাও। গ্রামের রাস্তা, এখানে চারপাশে কিন্তু প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনবদ্য। এখানে কিন্তু মন্দির চত্বরের বাইরে এখানে প্রচুর কুটির আছে। ভবন তো যেমন আছে ওখানে থাকার জন্য, এখানে প্রচুর কুটির আছে, যে কুটিরে আপনি স্বল্প মূল্যে এখানে থাকতে পারেন। তার মধ্যে যেমন এখানেই সামনে আমি চলে এসেছি, নিত্যানন্দ কুটির আছে। এই দিক থেকে চলে যাচ্ছে আপনার নিত্যানন্দ কুটির, আর এই দিক থেকে চলে যাচ্ছে আপনার শ্রুতি ভবনের দিকে। এইসব কুটির আর ভবনগুলির নাম্বার আমি আপনাকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনি সেখানে যোগাযোগ করে থাকতে পারেন। তো মন্দির চত্বরের সামনেও থাকতে পারেন ভবনগুলোতে, বা এই কুটিরগুলোতেও থাকতে পারেন, যেখানে আপনি অসাধারণ সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে পারবেন। এখানে এই যে দরবার ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে গৌরাঙ্গ কুটির। এই গৌরাঙ্গ কুটিরে কিন্তু আপনি 100 টাকা দিয়েও ঘর বুক করতে পারেন, আর নিত্যানন্দ কুটিরে কিন্তু 200 টাকা হচ্ছে ঘর বুকিং। এর টোটাল বুকিংটাই কিন্তু নিত্যানন্দ কুটিরের যে বুকিং কাউন্টার আছে সেখান থেকে করা যায়। তো তার নাম্বার ও যোগাযোগের ব্যবস্থা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা কথা বলতে পারেন। তবে এই গৌরাঙ্গ কুটিরে কিন্তু দরমার ঘর হলেও এখানে আপনি 100 টাকা দিয়ে কিন্তু থাকতে পারেন। এই হচ্ছে তার এন্ট্রান্স। তো এইটা যেটা দেখলেন, এটা হচ্ছে আপনার গৌরনিতাই ধর্মশালা। এখানে এই যে দরমার ঘরগুলো দেখছেন, এখানে পরপর লাইন দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে। তো এর ঘরের ভাড়া হচ্ছে 4 জনের জন্য 100 টাকা করে, কিন্তু দুঃখের বিষয় এখানে আপনার অনলাইন বা আগে থেকে ফোন করে বুকিং করা যায় না, আপনাকে আসতে হবে ইনস্ট্যান্টলি যদি ঘর থাকে তাহলে আপনি বুক করতে পারবেন, নইলে পারবেন। এগুলো কিন্তু খুবই স্বল্প মূল্যে এই ঘরগুলো পাওয়া যায়। তারা মন্দিরের একদম ব্যাক সাইডের যে রাস্তাটা, যে এই রাস্তাটা দিয়ে আমি এসেছি, এর ডান দিকেই চলে গেলে, এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে তারপর ডান দিকে গেলেই হচ্ছে মেন মন্দিরটা। আর ওই রাস্তা থেকেই সোজা এলাম, এসে মন্দির চত্বরের বাইরেটা ঠিক বেরিয়ে এসে এই রাস্তাটা ক্রস করেই সামনে এখানে হচ্ছে যারা 4 চাকা গাড়ি নিয়ে আসবেন তাদের হচ্ছে পার্কিং এরিয়া রয়েছে, বিশাল বড় পার্কিং এরিয়া। তো এখানে যারা গাড়ি নিয়ে আসবেন, নিজেদের পার্সোনাল ভেহিকেলস বা বাস, তারা এখানে পার্ক করতে পারবেন। তো অন্নদান কমপ্লেক্সে এখন আমি এসেছি। তো প্রত্যেক বছরই আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি কোথাও ওই হ্যাপি বার্থডে এই কারে কোনো কিছু সেলিব্রেশন সেরকম কিছু করি না, তো নিজের মতোই মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়ে পড়ি ওর জন্মদিন উপলক্ষে। তো এবারও জন্মদিন উপলক্ষে আমরা এই মায়াপুর ইস্কনে এসেছি। তো এখানে এসে ওই কিছু মানুষকে ভোগ বিতরণের জন্য কিছু নিবেদন করা যায়। তো আমি আমার সামর্থ্য মতো সামান্য কিছু নিবেদন করতে চাই আমার মেয়ের নামে। তো যাই এখন ভেতরে ওনারা কি বলেন একবার দেখতে চাই। তো চলুন। এই হচ্ছে সেই কমপ্লেক্স যেখানে একসাথে প্রচুর মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। তো ঠাকুর আমাকে যা সামর্থ্য দিয়েছে সেই অনুযায়ী আমি আজকে আমার মেয়ের জন্য কিছু মানুষকে এখানে খাওয়াবার জন্য নিবেদন করব। তো দেখি কি বলে ওনারা। তো অন্নদান কাউন্টারে আমি খাবারের জন্য পয়সা দিয়ে দিয়েছি।
যে ওখানে ভোগ প্রসাদ বিতরণের জন্য দিয়ে দিয়েছি। ওখানে তো বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, প্রচুর মানুষকে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো আমার তো অত মানুষকে খাওয়াবার সামর্থ্য নেই, তো আমি আমার সামর্থ্য মতো যতজনকে সম্ভব ততজনকে খাওয়াবার জন্য দিয়েছি। আমি ওখানে 20 জন মানুষকে অন্নপ্রসাদ দেওয়ার মতো জন্য একটা অনুদান দিয়ে এসেছি। ওরা আমার মায়ের মেয়ের জন্মদিন যেদিনকে আসে সেই জন্মদিনের দিনকে ওরা সেই ভোগ প্রসাদটা আমার মেয়ের নামে মানুষদেরকে নিবেদন করবে, সেই 20 জনকে। এই যে অন্নদান কমপ্লেক্স, এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। সকল মানুষকেই প্রসাদ বিতরণ করা হয়, কিন্তু তার জন্য আপনাকে কুপন সংগ্রহ করতে হয়। এই কুপনটা কিন্তু ওখানে সকাল 7টার সময় দেওয়া হয় আর 3টের সময় দেওয়া হয়। সকাল 7টার সময় যে কুপনটা দেওয়া হয় সেই কুপনটা দিয়ে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন আর দুপুরে লাঞ্চ করতে পারবেন, সেই সময়ের কুপনটা এখানে দেওয়া হয়। আর দুপুর 3টের সময় যে কুপনটা দেওয়া হয় সেটা আপনি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য আর রাত্রে ডিনারের জন্য। সকালে কুপন যখন আপনাকে নিতে হবে সকাল 7টার সময়, সেই সময় ওরা 200 জনের মতো ব্রেকফাস্টের জন্য ওরা কুপন দেয় আর 350 জনের জন্য লাঞ্চের জন্য কুপন দেয়। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য 100 জনের জন্য স্ন্যাক্সের জন্য দেয় কুপন, আর রাত্রিবেলা 200 জনের খাবারের জন্য ওরা কুপন বিতরণ করে। তো এখান থেকে আপনি কুপন সংগ্রহ করতে পারেন। সকাল 7টার সময় লাইন দিতে হবে, আর যদি সকালে খেতে চান আর যদি রাত্রে আর সন্ধ্যে থেকে খেতে চান তাহলে আপনাকে দুপুর 3টের সময় সেই কুপন সংগ্রহ করতে হবে। বিনামূল্যে আপনি এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। তো এবার এখন আমরা যাব গোশালা দেখার জন্য। এই দেখো, মন্দির চত্বর থেকে গোশালা অবধি আপনি টোটো বা গরু গাড়ি দুটোতে চেপেই যেতে পারেন। ভাড়া উভয় ক্ষেত্রেই 10 টাকা করে। তবে কেউ চাইলে হেঁটেও যেতে পারেন, কারণ দূরত্ব খুব একটা বেশি নয়। ওই যে আর 5টা আছে, 5টা আছে। এখন আসো যাও। গোশালায় এখন আমার মেয়ে গরুর মাথায় ছাদ দেবে বলে ছট বায়না করছে। ওই যে দে মামা, আসো আসো, ওকে গুটিয়ে দাও। এখন এখানে গোশালা আছে। গোশালা এখানে প্রচুর গরু আছে। তো এখানে বিভিন্ন প্রজাতির গরু কিন্তু এখানে রাখা আছে, আর প্রচুর গরু আছে দেখুন। এই গরুগুলোর হাইট দেখুন খালি একবার, এই গরুগুলোর হাইট দেখুন। আমি দাঁড়িয়ে রয়েছি, আমার সমান সমান গরুগুলো লম্বা, মানে গরুটার হাইট দেখুন। আমি কোনোদিন এরকম গরু দেখিনি এত বড়। দেখুন এখানে যে দিদিটি দাঁড়িয়ে রয়েছে তার প্রায় সমানে সমানে গরুর হাইট। এই গরুটার সিংটা খালি দেখুন একবার, ওরে বাপরে বাপ। হাইটটাও দেখুন খালি, আমার থেকেও লম্বা। আর সিংটা দেখুন। বাবারি, সিংটা দেখেছিস তো কত বড়? এখানে বিভিন্ন ভ্যারাইটিসের গরুর সাথে সাথে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির সিং দেখতে পাবেন। গরু তো দেখতেই পাচ্ছেন, তার সাথে সাথে বিভিন্ন রকমের সিংও দেখা যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে গোশালার কাউন্টার, যেখানে ঘি, দই, আপনার রাবড়ি, পনির এইসব এখানে পাওয়া যায়।
তো এখান থেকে আমরা দই খেয়েছি আর একটা ক্ষীর খেয়েছি। তো আমার মেয়ে খাচ্ছে দই। মামা এদিকে শোনো, তুমি দই খাচ্ছ, তোমার কেমন লাগছে খেতে? কেমন খেতে? এটা ভালো খেতে? আচ্ছা আচ্ছা। আর এখান থেকে আমরা একটা ঘি কিনে নিয়েছি। এই যে এই ঘি এখান থেকে নিয়েছি। এখানে 250 ml ঘি 210 টাকা নিয়েছে। তো এবার এটা বাড়িতে গিয়ে খেয়ে দেখবো এটা কেমন খেতে হয়েছে। নতুন যে চন্দ্রোদয় মন্দির নির্মাণ হচ্ছে, যেটার এখনো কাজ পূর্ণ হয়নি, তবু সেটা যদি মন্দিরের ভেতরে ঢুকে আপনি দেখতে চান, তাহলে এই মন্দিরের সামনেই, ওই সামনে দেখতে পাচ্ছেন কাউন্টার, ওখানে কাউন্টার আছে। এবার ওখান থেকে 50 টাকা হচ্ছে টিকিটের মূল্য, সেই টিকিট কেটে আপনি দেখতে পারেন। তো আমি এই 50 টাকা মূল্যের টিকিট কেটে নিয়েছি। তো এবার আমি ভেতরে গিয়ে দেখবো যে মন্দিরটা কীরকম আছে। এই হচ্ছে সামনে ঢোকার গেট মন্দিরে। আমি এখন ভেতরে ঢুকে পড়েছি কিন্তু মন্দির কমপ্লেক্সের। তো এখানে এখন মন্দিরটা দেখাবে আমাদেরকে কিরকম আছে। তো চলুন দেখি মন্দিরটা কি বলছে। তো এখন সবাই একটা দঙ্গল বেঁধে টিম, সবাই আমরা যাচ্ছি একটা টিম এই মন্দির দর্শন করার জন্য। প্রভু একদিন যিনি আসেন, তিনি দেখাবেন আমাদেরকে মন্দিরটি ঘুরিয়ে এবং সেই সম্বন্ধে বলবেন। প্রত্যেকে দেখতে পাচ্ছেন মন্দিরের কাজ চলছে। সবাইকে অনুরোধ করবো, প্রত্যেকের জন্য নির্দিষ্ট রাস্তা রয়েছে, সেই রাস্তার ভিতরে থাকবেন, একদিকেও দেখতে পাবেন। এখনো দেখতেই পাচ্ছেন চারিদিকে এখানে এখন সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এইদিকে আপনার সেই ভব্য মন্দিরের মূল তোরণটি নির্মাণ করা হচ্ছে। এবং আপনাদের বাঁদিকের দিকে একবার তাকান পিছনে, এখানে দেখতে পাবেন ডান দিকে বাঁদিকে দুটি সিঁড়ি রয়েছে, অনেক বড় বড়। এই সিঁড়িগুলি হলো এখানকার মেইন প্রবেশদ্বার। যখন এই মন্দিরটি উদ্বোধন হবে, প্রত্যেককে এই রাস্তাটা ব্যবহার করতে হবে। হয়তোবা শারীরিক কারণবশত অনেকে এই রাস্তাটা ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য কোনো লিফট রয়েছে, প্রত্যেকে লিফটগুলো ব্যবহার করতে পারবেন মন্দির ওপেনিং হওয়ার পর। এখনই সম্ভব না। আর এই মন্দিরটিকে বলা হয় ভারতবর্ষও নয়, এশিয়া মহাদেশও নয়, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় মন্দির। এত বড় মন্দির পৃথিবীর আর কোথাও নেই এবং হবেও না। এটাকে শাস্ত্রীয় দিক থেকে বলা হয় চবিন্ন গোলকধাম। যে গোলকধামের ডাকপাল ছিল জয় বিজয়। যে জয় বিজয় সত্যযুগে ছিল প্রতিপূর্বে, ক্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, তারপর যুগে দ্বন্দ্ববর্গ শিশুপাল, পরে যুগে জগায় মাদায়। সেই জয় বিজয় এখানকারও দ্বারপাল। এই মন্দিরের 3টি স্তম্ভ, উপর থেকে 3টিকে আলাদা 3টি মন্দির মনে করা হয় অনেকেই, সেটা ভুল। এটি একই মন্দিরের 3টি স্তম্ভ। সব থেকে বড় যে স্তম্ভটি, তার নিচে হলো 3টি মন্দির। নৈষ্ঠদেব মন্দিরের উপরে একটি, আরেকটি রয়েছে আমাদের সামনে, যেটা কাজ এখনো শুরু হয়নি। যেখানে দেখানো হবে কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, কিভাবে ধ্বংস হবে, এবং একটি মিউজিয়াম হবে ছিল প্রভুপাদের জীবনের উপর। এবং এই মন্দিরে যে উপরে গোল্ড কালারে দেখতে পেয়েছেন, গোল্ড এবং প্লাটিনাম প্রযুক্তি, এবং গ্রিন কালার যেগুলো রয়েছে এটি এক ধরনের পাথর, ব্রাজিল থেকে এসেছে। প্রায় পৃথিবীর অনেক দেশ থেকে এখানে পাথর ব্যবহার করা হয়েছে। প্রায় 17টি দেশের পাথর এখানে ব্যবহার করা হচ্ছে। এবং ঠিক এমন ভাবে মন্দিরটা তৈরি করার প্রয়াস করা হচ্ছে যেন কমপক্ষ হলে আগামী 10,000 বছর দাঁড়িয়ে থাকতে পারে, সেই প্রত্যাশায় করা হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এরপর আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ি মায়াপুরের সাইট সিন দেখার জন্য। প্রথমে আমরা দেখে নিই মায়াপুর গৌড়ীয় শ্রমণ আশ্রম, তারপর আমরা দেখে নিই নরসিংহ মন্দির, আর এরপর আমরা চলে আসি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে দেখার জন্য। কিন্তু এখানে এসে আমি একটু কনফিউজ হয়ে যাই, কেননা নবদ্বীপেও আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে দেখেছি, সেখানে একটা নিম গাছ দেখেছি। এখানেও জন্মভিটে, আবার এখানেও একটা নিম গাছ আছে, কিন্তু এরকমটা কেন, সেটার কারণ আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তারপর আমরা চলে আসি মায়াপুর চৈতন্য মঠে। এইখানে এসে যে জিনিসগুলো আপনি দেখতে পাবেন, যে শ্রীলা গোবিন্দ মন্দির, শ্রী গোবিন্দ মন্দির, শ্রীলা প্রভুপাদ সমাধি মন্দির, ভক্তি বিজয় ভবন, এটা শ্রীলা প্রভুপাদ সমাধি মন্দির। এটা হচ্ছে সামনে রাধা গোবিন্দজির মন্দির। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তমাল বৃক্ষ। তমাল বৃক্ষ কোন বৃক্ষকে বলে আমি জানি না, কিন্তু এখানে লেখা আছে যে এটা তমাল বৃক্ষ। আর
ঠিক এর পেছনেই রয়েছে রাধাকুণ্ড, আর এই রাধাকুণ্ডের জল মাথায় নেওয়ার জন্য বলছে। এরপর আমরা দেখে নিই ভক্ত চাঁদ কাজীর সমাধি। এটা 500 বছরের পুরনো একটা গাছ, চাঁদ কাজীর সমাধি আছে। তো কে ছিলেন এই চাঁদ কাজী, আর কি বা ছিল এই জায়গার মাহাত্ম্য, সেই নিয়ে এখানকার একজন লোকাল একটি বর্ণনা দেন। তো চলুন একটু শুনে নিই তিনি কি বলছেন এই বিষয় নিয়ে। As a human being, so Kongsa Maharaj failed to kill the Krishna Bhagavan. Then Krishna Bhagavan told Kongsa Maharaj that you do not know me, who I am. I am the supreme power, Lord Krishna. Not only that, you are the maternal uncle also of me. Still you do not know me. You are trying your level best to kill me. That very Kongsa Maharaj was born in the Kali Yuga as per Bhagavad, as Shastri. When Kongsa Maharaj understood that I am cursed by Krishna Bhagavan, then how I will be rescued? Saying this, he bowed down on the feet of Krishna Bhagavan. Then Krishna Bhagavan was pity on him and assured that I will rescue. Later on, when I will born in the womb of Sachi Mata at Navadvip Mayapur as Chaitanya Bhagavan, that very Chaitanya Bhagavan rescued Chand Kaji, give him Harinam Mantra. After receiving the Harinam Mantra, Chand Kaji was so spellbound that he did not nothing else except Harinam. So he became a devotee and disciple of Mahaprabhu. Mahaprabhu was very much pleased and blessed him that you being a devotee and disciple of me. Therefore, your name will be reputed later on when you will be no more in this world. After your death, I will give soil by my own hand and make a samadhi, and on the samadhi a golok champa tree will be planted by my own hand, whose flower will fall down round the year. Till now, you all are being a devotee and disciple of Mahaprabhu. You are visiting this golok champa tree, whose age is going on 525 years old on the last Dol Purnima. This is the soft holy mystery of Chand Kaji. Jai Mahaprabhu ki Jai, Jai Chand Kaji ki Jai. তো এখন আমরা চলে এসেছি মায়াপুরের জগন্নাথ মন্দিরের সামনে। এবার এখন চলে এসেছি আমরা বল্লাল সেনের রাজবাড়ি, কিন্তু এখন আর সেটাকে রাজবাড়ি বলা চলে না, সেটা এখন একটা ঢিপির রূপ নিয়েছে। এই হচ্ছে সেই ঢিপি। সে রাজবাড়ি মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল, পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেটার উৎখনন করে এর ধ্বংসাবশেষ পেয়েছে। এটাই এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন যাই, গিয়ে দেখাই আপনাদেরকে সেইটা। এই হচ্ছে সেই সিঁড়িটা। এখানে এই কনস্ট্রাকশনটা দেখে বোঝার উপায় নেই এটা বাড়ির কোন অংশ বা কি। চারিদিক থেকে খালি ইটের গাঁথনি দেওয়া পাঁচিলের মতো উঠে গেছে, আর তার মাঝখান থেকে হেঁটে যাচ্ছি। এটা কোন অংশ সেটা বলতে পারবো না, এটা কিন্তু রাজবাড়ি ছিল, এটা রান্নাঘর ছিল, এটা আলমিরা ছিল।
এটা শুধু জাস্ট আপনার এইভাবেই দেখা যাচ্ছে। আগেকার যে সরু ইটের যে গাঁথনি সেরকম গাঁথনি দিয়ে তৈরি, কিন্তু খালি জাস্ট পথের মতো রয়েছে, কিন্তু সেই পথের চারপাশটায় কি আছে সেটা বলা যাবে না। এই বড়লাল ঢিপি দেখার পরে আমরা আবার মায়াপুর মন্দিরে ফিরে যাই। আমাদের টোটোওয়ালা আমাদের মায়াপুর ফেরিঘাট থেকে আমাদের মায়াপুর মন্দিরে নিয়ে যাওয়া, প্লাস পরের দিনকে এই মায়াপুরের সাইট সিন, এবং তার পরের দিনকে আমাদেরকে আবার মায়াপুর ফেরিঘাটে ছেড়ে দেওয়ার জন্য মোট 600 টাকা নিয়েছিলেন। আমরা সাইট সিন করে যখন ফিরে আসি তখন অনেক বেলা হয়ে যায়, আর আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। সেই জন্য আমরা নামহট্ট ভবনে চলে যাই, কেননা সকালে আমি ওখানেরই কুপন কেটে রেখেছিলাম খাওয়ার জন্য। তো আমরা সেখানে এসে আমাদের খাবার খেয়ে নিই দুপুরের। তো আজকে নামহট্ট ভবনে আমাদেরকে খাবার দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আর এটা সয়াবিন আলুর তরকারি আছে, আর এটা ঘ্যাট মতো আছে, আর পায়েস আছে। এই দিয়ে আজকে এখন আমরা খাওয়া সারবো। আর দেখছেন কত বড় জায়গা জুড়ে এখানে প্রচুর মানুষকে খাবার দেওয়া হচ্ছে। এই দেখুন। তো আর বেশি দেরি না করে এবার আমরা খাওয়া শুরু করবো। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে ডোমটা, তখন এর আগে যে ভিডিওটাতে দেখিয়েছিলাম যে এই ডোমের মধ্যে এখানে সিনেমা হল একটা আছে। তো এখন এইখানে টিকিট কেটে চলে এসেছি সিনেমা দেখবো বলে। তো দেখা যাক যে ভেতরে কি সিনেমা আমরা দেখি, সেটা আপনাদেরকে যদি ওখানে দেখানোর সুযোগ থাকে বা দেখাতে দেওয়া হয় ক্যামেরাতে, তাহলে আপনাদেরকে নিশ্চয়ই তুলে দেখাবো। সিনেমা স্টার্ট হয়ে গেছে, এবার দেখতে থাকি। আপনাদেরকে এখানে দেখতে গেলে আপনাদেরকে এখানে এসে দেখতে হবে। রাম রাম হরে 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama,